एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के होच्छे बुधवार, बाजे सकाल 8:30। एखन थेके तोमादेरके साथे निये आजकेर ब्लगटा शुरू करछि। आजके सकाल थेके बृष्टि नेमेछे, মানে গতকাল রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছিল। তো সকালে ঘুম থেকে উঠে দেখি সারা রাত বৃষ্টির এতে ছাদটা পুরো ভিজে রয়েছে। বাসি কাজকর্মগুলো যখন সারছিলাম, আজকে ছাদটা না ঝাড় দিয়েছি না মুছেছি, কারণ ভিজে ছাদ ঝাড় দেওয়া তো সম্ভব নয়। আর যতবারই মুছবো না কেন ওই রেলিংয়ের যে ফাঁকগুলো আছে ওখান থেকে জল আসছে, সেই জন্য ভাবলাম মুছে আর লাভ নেই। তো এক বালতি জল বাবু উঠে ছাদের একদম পুরোটা ধুয়ে দিল। যাই হোক, ছাদটা ভিজে স্নান টান সেরে পুজো টুজো করে নিয়ে ঘরে এসে বিছানাপত্র আগে তুলে নিলাম। নিয়ে এবারে রান্নাঘরে চলে এসেছি। গ্যাসের ওভেন, কাউন্টার টপ সবটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর চারিদিকটা না অন্ধকার হয়ে এসেছে। ঘরের যখন বিছানাপত্রগুলো তুলছিলাম দেখতেই পেলে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। আজকে আর টিউবটা জ্বালাইনি। টিউব জ্বালিয়ে ঘরে সকালবেলাতে জানলার পর্দা টর্দা সরানো থাকলে কাজ করতে ভীষণ অস্বস্তি লাগে, জানো তো। দূর থেকে দেখা যায়, আর যদিও বা বৃষ্টি হচ্ছে দূর থেকে, রাস্তায় তো আর লোক দাঁড়িয়ে নেই যে দেখবে, তবুও একটা অভ্যাস আছে, তো এটা অসুবিধা হয়। কাউন্টার টপটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে এবারে আজকে ভেবেছি এক কাপ চা খাবো। সকাল সকাল স্নান করেছি, বৃষ্টির ওয়েদার ভীষণ একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল। তো যেটুকুনি দুধ ছিল ওই ডেকচিটাতে করেই দুধটা বসিয়ে দিলাম। সকালবেলাতে যেই দেখলাম ছাদটা না ঝাড় দিতে হবে না মুছতে হবে, খালি 2 বালতি জল বাবু ভরে ঢেলে দিয়েছে ছাদের একদম রান্নাঘরের দরজার ওখান থেকে। সেই জন্য ভাবলাম সময় আছে হাতে, বাথরুমটা আজকে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, আমার বাথরুমটা এতটাই ছোট, সেই কারণে ওখানে ক্যামেরা নিয়ে গিয়ে পরিষ্কার করার যে আমি টিপসগুলো ইউজ করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কিভাবে আমার বাথরুমটা সব সময়ের জন্য ঝকঝকে তকতকে পরিষ্কার রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে চাটা বানিয়ে নিচ্ছি, আমি যেহেতু ডবল টোন দুধটা বাড়িতে ইউজ করি, সেই জন্য কিন্তু দুধটা তো এমনিতেই পাতলা, সেই জন্য দুধে আর জল মেশাই না। চা খাওয়ার খুব একটা তো নেশা নেই, ওই কোনো সময়তে মন হলে পরে চা বানাই। আজকে যেমন সকাল থেকেই কেমন একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই স্নান করার পরে তখনই ভাবছিলাম যে আজকে একটুখানি চা খাবো। তো 2টো ওটস বিস্কিট দিয়ে আজকে 1 কাপ দুধ চা খেলাম। তবে আর কেউ খাবে না, ওদের সবাইকে আমি ওই কাঁঠালি কলা, আমন্ড বাদাম আর 1 গ্লাস করে গরম জল দিয়ে দিয়েছি। আমি কিন্তু আমন্ড বাদাম খেয়েছি আগে, খেয়ে দিয়ে বিছানাপত্র তুলেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, তারপরেই চাটা বানিয়েছি। এই মুহূর্তে আমার চাটা খাওয়া হয়ে গেছে। আর গতকালকের ভাত ছিল, রাত্রিবেলা আমরা কেউ আর ভাত খাইনি, সেই জন্য ভাতটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর বাইরেটাতে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে চারিদিকে, রাস্তাঘাট পুরো ভিজে। ঘরে থাকলে পরেও জোরে বৃষ্টি হলে ছাদটাতে টিনের শেডের মধ্যে যখন আওয়াজ হয় বুঝতে পারি বৃষ্টিটা খুব জোরে হচ্ছে। আর আকাশটা পুরো মেঘলা। আর বাবু এই সময়তে বাইরে থেকে বাড়িতে আসছে, ওই কুকুরের বিস্কিট আনতে গেছিলো। তো বাড়ির চারপাশে যে স্ট্রিট ডগ আছে, বাবু ওদেরকে ওই পার্লেজি বিস্কিট দেয়। আর আমাদের গেট দিয়ে ঢুকতেই ওখানে ওই বিস্কিটের প্যাকেটগুলো এনে রাখা থাকে। তো ও যখনই বাড়ির থেকে বেরোয় বা ঢোকে, গেটের আওয়াজ পেলেই আশেপাশে যত কুকুর আছে, মানে কাছাকাছি থাকলে পরে ওরা শুনতে পেলে ঠিক চলে আসে। মোটামুটি 6-7টা কুকুর রয়েছে। বাবু যতবার বাড়ির থেকে বেরোচ্ছে ঢুকছে ততবারই ওদেরকে বিস্কিটের প্যাকেট খুলে খুলে খাওয়াচ্ছে। কোনো একদিন নিচে যখন আমি থাকবো তখন তোমাদেরকে ওই বিস্কিটের প্যাকেট আনা থাকলে পরে জিনিসটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যেটুকুনি বিস্কিট ছিল ওই বিস্কিট দিয়ে তো সকালে চাটা খেয়ে নিলাম। আর ওদিকে আলু কেটে আলু ভাজা হচ্ছে। ওই যে বললাম ভাত রয়েছে, সেই ভাত দিয়ে সকালবেলাতে জলখাবারে আলু ভাজা আর ভাত আমরা 3 জনে খেয়ে নেব। আর বিস্কিটের কন্টেনারটা খালি হয়ে গেছিল বলে এই ওটস বিস্কিট আমি প্যাকেট কেটে ঢেলে নিচ্ছি। বাথরুম ছোট বা বড় হোক, মোটামুটি 7-8টা টিপস ফলো করলেই বাথরুম কিন্তু সারা সপ্তাহে ঝকঝকে থাকবে। সপ্তাহে 2 দিন এই কাজগুলো করলে পরেই বাথরুম কিন্তু সব সময়ের জন্য পরিষ্কার থাকবে। প্রথমেই আমি বলি ফ্লোর টাইলসের কথা। ফ্লোর টাইলস বা ওয়ালের টাইলস যাই হোক না কেন, যেদিনকে আমি বাথরুম পরিষ্কার করি ওই ফ্লোর টাইলস ওয়াল টাইলসের মধ্যে আমি হারপিক মাখিয়ে রেখে দিই। হাত দিয়ে কিন্তু নয়, হারপিকে হাত দেওয়া ভীষণ খারাপ। সেই কারণে স্কচ ব্রাইট লাগানো যে ব্রাশগুলো আছে সেটা দিয়ে আমি ওয়াল টাইলসটা পরিষ্কার করি। আর লম্বা একটা ব্রাশ আছে সেটা দিয়ে আমি ফ্লোর টাইলসটা পরিষ্কার করি। তারপরেই চলে আসছে বেসিনের কথা। মাঝে মধ্যে ভিডিওতে আমার বেসিনটা তোমরা হয়তো দেখতে পাও।
তো সেই সাদা বেসিনটা আমি হারপিকের সাহায্যে স্কচ ব্রাইটের ব্রাশ দিয়ে পরিষ্কার করি। তার জন্য কিন্তু আমার একটা আলাদা ব্রাশ আছে, যেটা দিয়ে আমি ফ্লোর টাইলস বা ওয়াল টাইলস পরিষ্কার করছি সেটা নয়, আয়না। তো বেসিন পরিষ্কার করার সাথে সাথে আমি কলিনের সাহায্যে আয়নাটাও ওরমভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন পরিষ্কার করে ফেলি। স্টিলের কল আছে আমার বাথরুমে, তো স্টিলের কল তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, খুব ভালো পরিষ্কার হয় কলগেটের সাহায্যে। কলগেট মাখিয়ে 2-4 মিনিট রেখে দিয়ে আমি স্টিলের কলটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিই। বালতি আর মগ, দেখবে যাদের বাড়িতে জলে আয়রন বেশি আছে ঘন ঘনই তাদের বালতির ভিতরের রঙটা বদলে যায়। স্কচ ব্রাইটের সাহায্যে একটু সার্ফ দিয়ে সপ্তাহে 1 দিন করলেই এটা যথেষ্ট। যদি বালতি আর মগটাকে মেজে নেওয়া যায় তাহলে একটা স্লিপারি ভাবটাও চলে যায়, আর কালো যে ছোপটা হয়ে যায় সেটাও চলে যায়। প্রত্যেকের বাথরুমেই তাকের সিস্টেম আছে। আমার বাথরুমে 3টে তাক বসানো আছে, সেটা হচ্ছে মার্বেল কেটে। তো সেই মার্বেল কাটা সেই তাকগুলো যেগুলো আছে, যে স্কচ ব্রাইট আর কলগেটের সাহায্যে আমি কল পরিষ্কার করি, সেই স্কচ ব্রাইট দিয়ে একটু সার্ফ দিয়ে আমি তাকগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নিই। তবে সপ্তাহে ওটাও করি না, দিন 15 কি মাসে 1 বার করলেই ওটা হয়ে যায়, খুব বেশি প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে তাকের মধ্যে আমার কোনো জিনিসই শুধু রাখা নেই, একটা বাস্কেটের মধ্যে করে রাখা রয়েছে। সে তোমার ফেস ওয়াশ, আমাদের শ্যাম্পু বলো, যাই বলো না কেন, যা যা জিনিস প্রত্যেকের বাথরুমে থাকে সেই জিনিসগুলো একটা বাস্কেটের মধ্যে করে করে রাখা রয়েছে। তো জিনিসগুলোকে নামিয়ে বাস্কেটটা পরিষ্কার করে নিলেই তাকটা খুব সুন্দরভাবে পরিষ্কার থাকে। সেই কারণে ঘন ঘন তাক পরিষ্কার করার প্রয়োজন আমার পড়ে না। বাথরুমে ঢোকা বেরোনোর জায়গাতে যে পাপোশটা থাকে, সেই পাপোশটা কিন্তু আমি সপ্তাহে যদি 2 দিন পরিষ্কার করি বাথরুম, 2 দিনই তুলে বদলে ফেলি। কারণ সেইটা তো কাচলে পরে সবসময়তে শুকায় না, সেই কারণে আমি অল্টারনেটিভ আরেকটা পাপোশও বাথরুমে ব্যবহার করি। আচ্ছা, আমি আজকে চিকেন পকোড়া বানাবো। তো দুপুরবেলাতে ভাত আর হাঁসের ডিম আলু দিয়ে একটুখানি কষা মতো বানালাম, আর চিকেন পকোড়া বিকালের জন্য। তো এইখানে দেখো আমি চিকেন নিয়েছি। তো চিকেনটা বরফ ছাড়াবার জন্য তো আগে থেকেই জল দিয়ে রেখেছিলাম। ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, সয়া সস, গোলমরিচ, লবণ, ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে সেটাকে ফ্রিজে রেখে দেবো। সন্ধেবেলাতে এটা বের করে নিয়ে তারপরে বানাবো চিকেন পকোড়া। বেশিক্ষণ ম্যারিনেট করার জন্য চিকেন পকোড়াগুলো কিন্তু ভীষণ জুসি হয়, কারণ চিকেনটা ভীষণ মাত্রাতে নরম থাকে, শীটে ভাবটা চলে যায়। আর এই যে এখানে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। ভাত আর হাঁসের ডিম আলু দিয়ে ঝোল, গতকালের একটু ডাল আছে শুকনো করা, সেই ডাল শুকনো দিয়ে প্রথম পাতে খাওয়া হবে, তারপরেই এই ডিমের ঝোল। তো ম্যারিনেট করার জন্য চিকেনটা তো মাখা হয়ে গেছে, সেটা মেখে আমি ফ্রিজে দিয়ে দিলাম। প্রত্যেক দিনই আমি দুপুরের লাঞ্চটা সার্ভ করাটা তোমাদের সাথে শেয়ার করি, আজকে ক্যামেরা অন করতেই ভুলে গেছি। তো সোজা চলে এলাম বিকালবেলাতে। প্রায় 6টা বাজতে চলল। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু ছাদে এসে দাঁড়িয়েছি। তো চলো ঘরদোরের লাইটটা এবার জ্বেলে দিই। তো ঘরের লাইট টাইট জ্বেলে নিয়ে এবার একটুখানি বিছানাগুলো পরিষ্কার করে নেব। জামা কাপড়টা পরে আর ছাড়লাম না, যদিও দুপুরবেলাতে রান্নাবান্নার পরে চিকেনটা মেখেছিলাম, তারপরে জামা কাপড়টা ছেড়েই নিয়েছিলাম। আজকে তো গরমের তাপটা কম আছে, সেই জন্য আজকে আর স্নান করিনি। রান্নাবান্নার পরে জামা কাপড়টা না ছাড়লে ভালো লাগে না। তো ছাদে একটুখানি দাঁড়িয়ে রইলাম, তারপরে এসে ঘরদোরের লাইট টাইটগুলো জ্বালিয়ে দিলাম। মাম্মাম সন্ধেটা লাগিয়ে দিয়েছে, ওই জন্য আর জামা কাপড় এখন আর ছাড়তে হবে না। তো বিছানা ঠিক করে নিয়ে আমি এই চুলটুলগুলো বেঁধে নিয়ে এবারে যাব চিকেন পকোড়া বানাতে। কিছুক্ষণ আগেই চিকেনটা বের করে নিয়ে রেখে দিয়েছিলাম, কারণ ঠান্ডা ছিল তো, নর্মাল টেম্পারেচারে এসে যাওয়ার পরে ভাজলে পরে বেশ সুন্দর হয়। তো বন্ধুরা, আমি আজকে বাথরুম পরিষ্কার করার যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, তো ওখানে কিছু কথা আমার বাকি থেকে গেছিলো। পাপোশের কথা অবধি শেষ বলেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, বাথরুমে কিন্তু আমাদের খুব বেশি মাত্রাতে ঝুল পড়ে। ঝুল জমতে দেওয়া কিন্তু বাথরুমে বাস্তুর জন্য ভীষণ খারাপ। সেই কারণে ঘন ঘনই বাথরুমের ঝুলটা আমি পরিষ্কার করে থাকি। আমার বাথরুমে একটা ফ্যান আছে, গিজার আছে, 2টো লাইট রয়েছে।
তো সেই সমস্তগুলো যেহেতু একটু উঁচুতে লাগানো, ওইগুলো বাবুর দায়িত্ব, বাবুই পরিষ্কার করে। তবে সেগুলো কি আর সপ্তাহে করতে লাগে তা না, মাসে একবার করলেই হয়ে যায়। মোটামুটি এই কিছু জিনিস মেনটেন করলেই কিন্তু সারা সপ্তাহের জন্য আমার বাথরুমটা সুন্দরভাবে পরিষ্কার থাকে। বাথরুমে আরেকটা মেইন পরিষ্কার করার জিনিস হচ্ছে ডাস্টবিন। সময় সময় মতো ডাস্টবিন পরিষ্কার করে আমি গার্বেজ ব্যাগ ডাস্টবিনে সব সময় দিয়ে রেখে দিই, আর তার মধ্যে থাকে দুটো একটা ন্যাপথলিন। তো এই রকম ছোট ছোট জিনিসগুলো খেয়াল করে নিয়ে আমি বাথরুমটা সব সময়ের জন্য পরিষ্কার করি। ভিডিওর মাধ্যমে আমি এই বাথরুম পরিষ্কার করার টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর আমি যে কদিন অন্তর অন্তর বাথরুম পরিষ্কার করছি বা কিভাবে করছি সেটাও আমি কথার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমরা আমার কথার মধ্যে দিয়ে জিনিসটা বুঝতে পেরেছো। দু একদিন অন্তর অন্তর এইভাবে পরিষ্কার করলে কিন্তু আমাদের বাথরুমের হাইজিনটা মেনটেন থাকে। ছাদ থেকে বারবার আমার বাথরুমে যাওয়া হয় বলে সেই জন্য ফ্লোরটা খুব বেশি মাত্রাতেই নোংরা হয়, আর শুকনো রাখাটা খুব বেশিভাবে দরকার। বাথরুমে যাদের ভেন্টিলেশনটা ভালো আছে তাদের কিন্তু বাথরুম শুকনো রাখার কোনো অসুবিধাই হয় না। আমার যেহেতু সেরকম জায়গা নেই, একটা ছোট্ট মতো জানলা আছে, ওই কারণে বাথরুম ভিজে থাকলে পরেই আমি এক্সস্টের ব্যবহারটা করে থাকি। তো চলো, যাই হোক, এখানে চলে এসেছি আমি চিকেন পকোড়া বানাতে। সন্ধেবেলাতে তো আর সেরকম কোনো কাজ নেই। 6টা ডিম বানিয়েছিলাম, 3টে ডিম রাত্রেবেলার জন্য আছে, অল্প দুটো ভাতও রয়েছে, কটা রুটি করে নেব। এই যে মোটামুটি এই কটা চিকেন পকোড়া এখন বানাচ্ছি, আমি আর মাম্মাম খাবো। বাবু বাইরে রয়েছে, ও এলে পরে ওর জন্য ভেজে দেব। আর আমার ঘরে বানানো টমেটো সস আছে, সেই সস দিয়েই চিকেন পকোড়া আমি সার্ভ করছি আজকে। ওপর দিয়ে কিন্তু একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গরম গরম চিকেন পকোড়ার ওপরে চাট মশলা দিয়ে আর এই ঘরে বানানো টমেটো সস, এই বর্ষার সন্ধেটা কিন্তু ভীষণ মাত্রায় জমে গেল। এখন আর চাটা খাবো না, যদিও চা খাওয়ার নেশা নেই, একা একা চা বানিয়ে খেতে সবসময় ভালো লাগে না। দেখবে একটু চায়ের সাথে চায়ের সাথে এই চিকেন পকোড়া বা কোনো ভাজা ভুজি পেঁয়াজি যাই বলো না কেন, চপ সিঙ্গারা যে কোনো স্ন্যাক্সের কথাই বলো না কেন, কোম্পানি হলে কিন্তু বেশ জমে। আমার এই মুহূর্তে কোম্পানি সেরকম নেই। মাম্মাম পড়াশুনো করছে, ওকে দেব, ওর থেকে 2-1টা আমিও খাবো, ব্যাস। এই হলো আমার সন্ধেটা। এখন বাজে মোটামুটি 6:30 পৌনে 7টা মতো। রাত্রের কোনো কাজ নেই, শুধু 2টো রুটি হবে। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। আর সব থেকে বড় কথা, তোমরা যে আমার ব্লগটা এখনো অবধি আমার সাথে থেকে দেখলে, যদি কোথাও কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী ব্লগে।